পুরা দেশটাই এখন লন্ডভন্ড হয়ে যাবার ব্যাপার। আরে কালকে ফরিদপুরে আপনার জেমস বা কনসার্টের উপর হামলা হয়ে গেছে, তা কি একটা তৌহিদি জনতা তৈরি হয়ে গেছে। বাউল সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, কোনো অনুষ্ঠান করতে দিচ্ছে না। আবার কোন কোন প্রতিষ্ঠান দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে দিচ্ছে। কদিন আগে কোন কলেজ, এটা হলি ক্রস, হ্যাঁ ৭৫তম বার্ষিকী পালন করলো জানেন, সেখানে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পরের দিকে ওইটা বাতিল করতে। আমরা কোথায় আছি? আমরা সে ৫২ সন আবার ফিরে গেছি। ৫২ সনের আন্দোলনে আমাদের দেশের ছেলে মেয়েরা রাজপথ কাঁপিয়েছে। বলা হলো এটা ভারতের ইন্ধন হচ্ছে, বলা হয়েছে না যে ওপার থেকে হিন্দুরা এসে বাংলা ভাষা আন্দোলন করে। এখন তো তার থেকে একটা কঠিন অবস্থার মুখে, ছায়ানট আক্রান্ত, উদিচি আক্রান্ত, তার মানে আমরা সকলেই আক্রান্ত। তো আমাদের তো নতুন করে আবার একটা আন্দোলন সংগ্রামের মধ্যে যেতে হবে সবাইকে নিয়ে। প্রত্যেক দিনে বাড়িতে পুরানো হচ্ছে, আমার deputatকে পুরানো হলো, আবার রাজধানীর কয়টা বাড়ি একই কাজে নতুন ভাবে এই কাজগুলো শুরু হয়ে গেছে। কি করার আছে আমাদের বলেন তো? কোর্টে যাবেন, কোর্টে সবসময় কিন্তু আপনি পাবেন, হয়তো কিছু পেয়েছি। এই যে এখানে পরিচ্ছন্ন কর্মীদের উৎখাত করতে চাইছিল তাপস, বিখ্যাত তাপস সাহেব আর কি, সেটা কোর্ট থেকে আমরা থামিয়েছি। কদিন আগে বরিশাল উৎখাত করতে কোর্ট থেকে থামিয়েছি। আবার ওই দুর্গাপূজার সময় যে ২০টা জেলায় হলো, ২০টা জেলায় হলো না ২০২১ সনে, সেখানে আমার বন্ধুরা কোর্টে গেল, কোর্ট থেকে রুল ইস্যু হইল, কি বললো যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক। কেন এসপি যায় নাই, কেন ওসি যায় নাই, কেন ডিসি যায় নাই, তাদের গাফিলতিটা কোথায়, এটা জানতে চাইছে কোর্ট। কি অসুবিধা ছিল এই ধরনের একটা? আমরা তো বহু এরকম এনকোয়ারি কমিশনের, সাবুদ্দিন সুপ্রিয় কিন্তু কোর্টের মাধ্যমে হয়েছে তার যে এনকোয়ারি কমিশনটা, তার একটা কমিশন হতো, এটা আমরা দেশের জনগণ আমরা বুঝতে পারতাম তার কার গাফিলতি আছে, রাষ্ট্রের গাফিলতি আছে। সেইটা অ্যাপিলেট ডিভিশনে থামিয়ে দিচ্ছে চেম্বারদার। কোথায় যাবো আমরা? এই রাষ্ট্রধর্ম নিয়ে এত কথা হচ্ছে। আমাদের আইনজীবীরা হাইকোর্টকে যে ৮টি বিভাগে নিল সেটা তুলিয়ে আনলো। হ্যাঁ, রাষ্ট্রধর্মের পাশাপাশি আরেকটা ছিল না, হাইকোর্টের বিভক্তিকরণ, সেটা আমরা ঠিকই মামলা করে নিয়ে আসলাম। আর আমাদের মামলাটা সেদিন শুনানির জন্য আসলো জাস্টিস নাইমা, তারপরে রেজাল, আর একটু আশরাফুল কামাল, তিনজনেই এখন বিদায়ের পথে। দুর্ভাগ্য, যারা সেদিন মৌলবাদী এবং সরকারকে সন্তুষ্ট করার জন্য আমাদের মামলাটা শুনল না। তারা মামলা করেছিল সুফিয়া কামাল, কলিম শরাফি, আনিসুজ্জামান, জেনারেল দত্ত, দেবেশ ভট্টাচার্য, প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কে এম সোবান, কারা না, সকলেই এই মামলাতে পক্ষভুক্ত ছিল। তারপরে বদরুদ্দিন ওমর, শীর্ষস্থানীয় সমস্ত দেশের বুদ্ধিজীবীরা ছিল, দলবন্ধী সিরাজুল ইসলাম চৌধুরী, এদেরকে নিয়ে একটা মামলা করলাম। সেই মামলা ফাইনাল হিয়ারিং এ রাজ্জার বেঞ্চে বলল এই ভদ্রলোকদের রাষ্ট্রধর্ম চ্যালেঞ্জ করার কোন এখতিয়ার নাই। এটা সারেন্ডার করা হলো না পুরো বাংলাদেশকে আজকে। সেদিন যদি আমরা কোর্টের মাধ্যমে একটা কিছু পেয়ে যেতাম, তাহলে তো আবার সেই জায়গায় আমার ছাড়া হোসেন, আমাদের ছাড়া হোসেন, সে এখনো কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। সেদিনও কোর্টে গিয়ে সে এই বক্তব্যগুলো হয়তো দেবে, একটু রাগা দিতে হয়েছে, কেন মামলাটা আগে হলো না, বন্ধের পরে হোক। এই লড়াই কিন্তু আমরা করতেছি, সবটাই করতেছি। এই যে দীপুকে হত্যা করা হলো সেই ব্যাপারে আমাদের বন্ধুরা একটা মামলা তৈরি করেছে। আমি জানি না এটা কি হবে, হয়তো কিছু একটা আমরা পাবো, আশা করছি। এরকম প্রতি পদে পদে জন্মই আমাদের আজন্ম পাপ। আমাদের কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই সংগ্রাম করে বাঁচতে হচ্ছে। পরিবারের কোনো আমি নিরাপত্তা অবস্থায় পাচ্ছি না। সমস্ত ঘরে ঘরে আলাপাতে থাকতে পারবো তো, রাস্তায় বেরোতে পারবো তো? কারণ রাস্তাঘাটে যেভাবে তাদেরকে দেখে শুনে কি বলো ওগুলোকে, মন না ইয়ে করা আর কি, ব্যঙ্গ করা, সাগাছি দুধ দেখলে, হ্যাঁ, তারপরে দোকানিরা বলে আপনাদের ভারতে এই সব কথাবার্তা বলে। তা আমাদের মেয়েরা তো ঘর থেকে বেরোতে পারে না। এমন একটা অবস্থার মধ্যে আমরা দিনাতে বাদ করছি প্রতিদিন। কখন কার উপর কি হবে, মমতাজের একটা আছে ইন্ডাস্ট্রি, তার বাইরেও ব্যক্তি জীবনেও কিন্তু আমরা নিরাপদ না। এখন করণীয়টাকে আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এতগুলো ঘটনার পরও
আমরা কিন্তু এখনো একক কোনো কর্মসূচি দিতে পারিনি। আমরা কিন্তু এখনো শহীদ মিনার একসাথে দাঁড়াতে পারিনি। আমাদের কিন্তু দাঁড়াতে হবে, সেই দিন চলে আসছে। একটা দেশকে আমরা একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করতে এই সরকার 17 মাসে আমি তার কোনো সফলতা দেখি না। সবকিছুতে সে ব্যর্থতার পরিচয় দেখি। মুখে বড় বাগারম্ব ছাড়া আর কিছুই করে নাই এই ইউনুস সাহেব। কত সান্ত্বনার বাণী দিচ্ছে না, আপনারা এই করেন সেই করেন, আমরা আছি। যেটুকু করে অনেক চাপে, আন্তর্জাতিক চাপের কারণে হয়তো কিছু কিছু কথাবার্তা তারা বলে, তাদের মধ্যে কোনো আন্তরিকতা আমি দেখি। এই পরিবেশ পরিস্থিতি যারা 17 মাসে কিছুই করতে পারে নাই, নির্বাচনের আগ পর্যন্ত আর কিছু করবে আমি আশাবাদী হইতে চাই না। তবে এই নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ। আপনারা অতীত বিভিন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের সামনে তখন কোনো অল্টারনেটিভ ছিল না। হয়তো অনেকে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ছিলেন, ভোট দিয়েছেন, এটা কোনো অন্যায় না। আজকে সেই কারণে আমার ট্যাগ দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করে এই কদিনের মধ্যেও করেছে। এই কদিনের মধ্যে এই ঘটনা আবার গ্রেপ্তার শুরু হয়েছে, ডেভিল হান্টিং এর নামে আবার সেকেন্ড স্টেপে আবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে। নিরাপত্তাটা কোথায়? ভোট দেওয়ার অপরাধে নির্যাতন নিপীড়ন হবে, এটা আমরা আশা করি না। এখানে কঠিন কঠোর ব্যবস্থা নিতে হবে, সবাইকে একসাথে থাকতে হবে। আমি বলবো এখন চয়েস আছে, ভোটে অংশগ্রহণ করতে হবে। আপনি নিজেকে দূরে সরিয়ে রেখে বাঁচতে পারবেন না। আমরা সমষ্টিগত ভাবে একসাথে মিলেই আমাদের দাঁড়াতে হবে। সুতরাং এখন যে মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিবাদের উত্থান, এটাকে ঠেকাতে হবে, অবশ্যই ঠেকাতে হবে। আমরা বাংলাদেশকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারিনি। যেখানে সরকারের ইন্ধন আছে, আপনারা জানেন সরকারের কোন কোন গোষ্ঠী এই সমস্ত অপশক্তির সাথে ইন্ধন দিয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। এবং আগামী নির্বাচনী মাঠে কোন কোন শক্তি এই ধরনের অপশক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা তাদের সাথে সেই অংশীদারিত্ব করতে চাই না। সুতরাং আমাদের এই দেশে থাকতে হবে, বাঁচতে হবে এবং সমস্ত রকমের অধিকার নিয়ে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সেই কারণে আমি বলবো যে আমাদেরকে আরো বেশি সুসংগঠিত হবে। আর আমাদের মধ্যে যে নানান ধরনের সংগঠন হয়েছে এবং নানান জায়গা থেকে কাজ করতেছে, আমি এটা ভালোই মনে করি। তারা তাদের মতো কাজ করুক, আবার প্রয়োজনে আমরা একসাথে যেন দাঁড়াতে পারি, বিপদে আপদে আমরা যেন একসাথে সকলে মিলে কাজ করতে পারি। আজকে ঐক্য পরিষদের আলোচনা সভার পক্ষ থেকে আমি মনে করি আজকে হোক আমাদের দৃঢ় ঐক্য গড়ে তোলার একটা প্রত্যয় এই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা যেন পাই।